এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস অনলাইনের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে স্বাগত আপনাদের। আমাদের ঐতিহ্য এবং ভারতবর্ষের যে ঐতিহ্য প্রাচীনকাল থেকে, বলা যায় যে একেবারে বৈদিক আমল থেকে এই যে যোগ, যা এক সময়ে মুনি ঋষিদের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং শারীরিক সুস্থতার জন্য, মানসিক সুস্থতার জন্য এই যোগ ব্যায়াম তারা কিন্তু সব সময়ে বেছে নিয়েছেন। এবং এই যোগ ব্যায়ামের বিভিন্ন ধরনের প্রক্রিয়া, এবং যেটাকে অনেক সময় শুধু মানসিক এবং শারীরিক নয়, যেটাকে কুণ্ডলিনী জাগ্রত করার একটা অন্যতম মাধ্যম হিসাবে পরিচিত হয়ে আছে। সেই যোগ শুধুমাত্র একটা শরীর স্বাস্থ্যের সুস্থ করার সঙ্গে নয়, যোগ মানসিক এবং সার্বিকভাবে রোগ নিরাময়ের একটা অন্যতম মাধ্যম বলা যায়। মনে রাখতে হবে যে 21শে জুন আন্তর্জাতিক এই যে যোগ দিবস, এই আন্তর্জাতিক যোগ দিবস যেটা রাষ্ট্রপুঞ্জে স্বীকৃত হয়েছে, সেটার উৎপত্তি কিন্তু আমাদের এই ভারতবর্ষ থেকে। এবং প্রত্যেক বছরেই আন্তর্জাতিক যোগ দিবসে পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশেই এই যোগ ব্যায়াম নিয়ে একটা ন্যূনতম অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবং আমাদের দেশে সেখানে বিভিন্ন দপ্তরে, এমনকি পুলিশ আপনার এবং একই সঙ্গে যে আমাদের সীমান্তরক্ষী বাহিনী, এদের প্রত্যেকের মধ্যেই কিন্তু যোগ নিয়ে কিন্তু রীতিমতো অনুষ্ঠান করা হয়। এবং বিভিন্ন যোগ প্রশিক্ষক তারা কিন্তু তাদেরকে এই বিভিন্ন যোগ ব্যায়ামের সঙ্গে সামিল করেন। আজকে আমাদের দেখতে হবে এবং ভাবতে হবে যে যোগ ব্যায়াম কী, এবং বিশেষ করে শারীরিক সুস্থতার জন্য যেমন যোগ ব্যায়াম প্রয়োজন, তেমনি যারা খেলাধুলার সঙ্গে যুক্ত, ফুটবল হোক, ক্রিকেট হোক, হকি হোক এবং অন্যান্য যে কোনো খেলা, সেই শারীরিক সুস্থতার জন্য যোগ ব্যায়াম তারা শরীরকে আরও অনেক বেশি সতেজ এবং সুস্থ রাখে। এটা আজকে কিন্তু পরীক্ষিত সত্য। আজকে এই যোগ ব্যায়াম শরীর এবং সুস্থ এবং খেলার যে অঙ্গাঙ্গী যে মাধ্যম হচ্ছে যোগ ব্যায়াম, সেই যোগ ব্যায়াম নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে আজকে আমরা যাকে অতিথি হিসাবে পেয়েছি, তিনি একজন বিশিষ্ট যোগ প্রশিক্ষক এবং তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি যুক্ত। তিনি স্কুল কলেজের যেমন প্রশিক্ষক, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশিক্ষক, একই সঙ্গে তিনি পশ্চিম বর্ধমান জেলা যে যোগ ব্যায়াম সংগঠন আছে
তার সঙ্গে তারও একজন পদাধিকারী ইত্যাদি। অর্থাৎ যোগব্যায়াম নিয়ে তার অনেক বেশি অবদান আমরা দুর্গাপুর সহ গোটা জেলাতেই আমাদের তিনি ছড়িয়ে দিচ্ছেন, এবং যোগব্যায়ামকে কী করে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই কাজ তিনি করে চলেছেন। আজকের অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি আপনাকে, এবং যেভাবে আপনি আজকে তরুণবাবু, তরুণ মুখোপাধ্যায় তিনি আজকে আমাদের সঙ্গে আছেন, এবং তরুণবাবু তিনি সবসময় একটা যোগ নিয়ে তিনি চিন্তাভাবনা এবং গবেষণার মধ্যে আছেন। তরুণবাবু, স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। যোগম শাস্ত্রম সুন্দরম। আমাদের আপনি বিশেষ করে একটা প্রাথমিকভাবে আপনি আমাদের এটুকু একটু প্রথমে অন্তত শুরুটা এইভাবে যদি করা যায় যে যোগব্যায়াম কি এবং কিভাবে সাধারণ মানুষের মধ্যে যোগকে পৌঁছে দেওয়া যায়, এবং কতক্ষণ করে যোগ করলে সাধারণ মানুষ সুস্থ থাকবেন, অর্থাৎ প্রতিদিনের যোগব্যায়াম। জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনই হচ্ছে কি যোগ আমরা বলি। তো যোগের আমরা করতে গেলে আমাদেরকে প্রথমেই আগে দেখতে হবে আমাদের মস্তিষ্কটা ঠিক রাখতে হবে। আমাদের মাথা থেকে আমাদের শুরু হয়। তো আমাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যান্ড কনসিয়াস মাইন্ড, এটাকে আমরা যদি ঠিক রাখতে পারি তাহলে আমরা আমাদের সারা দিনে দৈনন্দিন যে কাজ বা যেগুলো সব ঠিক করতে পারবো। এবং সেই জন্যে আমাদেরকে আগে আমরা যখন স্টার্ট করি তখন কোনো আপনার ধ্যানা বা চ্যান্টিং তা করে তারপরে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ শুরু করতে হবে। প্রথমে হচ্ছে ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ করতে হবে, যাতে যোগ করতে গেলে যে পশ্চাৎগুলি আছে তো ওগুলি করতে গেলে যা আমাদের কি হয়, নানা রকম পায়ে বা এদিকে টান ধরতে পারে ব্যক্ত, তার জন্য যে এক্সারসাইজগুলি প্রয়োজন আছে বা খালি হাতে ব্যায়ামগুলি করার প্রয়োজন আছে ওগুলি করব। এবং যোগ করার সময় আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কতক্ষণ যোগটা করব, যোগাসন করব, সেটা নির্ভর করছে যে যিনি আসছেন যোগ করতে সেই প্রশিক্ষককে জিজ্ঞেস করা যে আপনার শারীরিক বাচ্চা হোক আর বড় হোক সবাইকে জিজ্ঞেস করা যে তার শারীরিক কোনো প্রতিবন্ধকতা আছে কি না, সেই প্রতিবন্ধকতাগুলি জানতে হবে, বুঝতে হবে, এবং তার সঙ্গে সেই বিষয়ে আলোচনা করতে হবে, করে তাকে সেই হিসাবে আসনগুলি করাতে হবে। এবং আপনার নিয়মিত যে আসনগুলি আমরা করব সেইগুলি যে করব সেটা কখন করব, কিভাবে করব, কতক্ষণ করতে হবে, এই নিয়মগুলিকে মেনে তারপরে আমাদেরকে এক এক করে সেই পশ্চাৎগুলির উপর আমাদেরকে করতে হবে। না, সাধারণভাবে তরুণবাবু, সাধারণভাবে যে প্রশ্নটা আমাদের আসে যে রোগ, যে বিভিন্ন ধরনের রোগ, বিশেষ করে আজকাল প্রচুর রোগ, বিশেষ করে সুগার এবং কিডনি সংক্রান্ত রোগ, এবং মানসিক যে বলা যায় যে হতাশা সঙ্গে যুক্ত যে ধরনের রোগ, এই রোগগুলোর নিরাময় ক্ষেত্রে যোগের ভূমিকা কতখানি? এই রোগগুলির ক্ষেত্রে আপনার প্রথমেই আমি যে প্রথমে বললাম হতাশাগ্রস্ত যা কিছু হচ্ছে আমাদের মস্তিষ্ক থেকেই হচ্ছে। তো আমাদের যে অবচেতন মন, সেই মনটাকে আমাদেরকে আগে ঠিক করতে হবে। আমাদেরকে প্রথমেই যেটা বললাম কিছু আপনার প্রাণায়াম করতে হবে, যার মধ্যে বেসিক আপনার যেগুলি আছে কিছু আপনার যোগাসন করতে হবে। তার মধ্যে আপনাকে বেশি করে প্রাণায়ামের দিকে একটুখানি, যাদের বয়স হয়ে গেছে তাদের প্রাণায়ামের দিকে একটুখানি নজর রাখতে হবে। এবং কুম্ভক প্রাণায়ামটা করলে আপনার যে ভেতরে যে প্রবলেমগুলি সেগুলি সলভ। কীভাবে কুম্ভক প্রাণায়াম করবেন সেই পদ্ধতিটা কিন্তু জানতে হবে, যে আমি কুম্ভকটা কিভাবে করব। সেই ওই পদ্ধতিটাকে জানার জন্যে প্রশিক্ষকের কাছে ঠিকমতো যে করে যে আপনি শ্বাসটাকে যে নিয়ে ভেতরে হোল্ড করবেন, সেটা কতক্ষণ রাখবেন, কত সেকেন্ড পর্যন্ত রাখা হবে, সেইটাকে আপনাকে রাখতে হবে। যেরকম আপনি প্রথম যখন শুরু করলেন নাক দিয়ে, অনেকে নাক দিয়ে নেয়,
অনেকে মুখ দিয়ে নেয়। তো নাক দিয়ে যদি আপনি শ্বাসটাকে নিয়ে হোল্ড করেন সেক্ষেত্রে আপনার কম মানে শ্বাসটা কম নিতে পারবেন। আর যদি মুখ দিয়ে নেন তাহলে শ্বাসটাকে অনেক বেশি নিতে পারবেন এবং অনেক ওটাকে হোল্ড করবেন, এবং যখন মুখ দিয়ে নেবেন করে হোল্ড করলেন 10 সেকেন্ড, প্রথম করে 10 সেকেন্ড করে হোল্ড করবেন এবং মুখ দিয়ে যখন বার করবেন তখন সেই আস্তে আস্তেই আবার বার করবেন। এই যে পদ্ধতিটা এইটাকে আপনাকে মেনে করতে হবে, এবং এটাকে যদি আপনি আস্তে আস্তে বাড়াতে পারেন সেকেন্ডটাকে, তাহলে আপনার যে ইন্টারনাল অর্গানগুলি আছে, হার্ট আছে, লাংস আছে, কিডনি আছে, সবগুলিকে যে অ্যাক্টিভনেস করবে এবং আপনার যে হার্টের ক্যাপাসিটিটাকে সেটা বাড়াবে। আপনি কীভাবে করবেন না করবেন এই পদ্ধতিগুলো আপনাকে জানতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে কী করতে হবে, অনুলোম বিলোমটা করতে হবে। তার সঙ্গে অনুলোম বিলোমের সঙ্গে আপনাকে ভামড়িটা করতে হবে। এইগুলি করলে আপনার যে মস্তিষ্কে যে প্রবলেম, যেটা আপনার টোটালি আপনি যখন মাথাটা এবং আপনার ব্রেনটা আপনি নিজে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন, তখন দেখবেন অটোমেটিকই আপনার শরীরের সমস্ত রোগ ব্যাধি থেকে আপনি মুক্ত হবেন। না, মোটামুটি কোন বয়স থেকে যোগ শুরু করা যায়? মোটামুটি এখন আমাদের যে আছে মোটামুটি 4 থেকে 5 বছর বয়স থেকে যোগটা শুরু করা যায়। তা সেক্ষেত্রে বাচ্চাদেরকে বেসিক কিছু আসনই করাতে হবে, খুব হেভি কোনো আসন করাতে হবে না, এবং রুটিনে রাখতে হবে মোটামুটি 4 থেকে 5টা আসন, এবং সেই যে আসনটা করাবেন সেই আসনগুলিকে নিয়মিত প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। মানে একটা আসনকে 2 থেকে 3 বার করে যাতে করতে পারে সেরকম। এখন কি হচ্ছে, এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ কম্পিটিশনের জন্যে একের মানে তার আসন করা উচিত 5টা, সে 10টা 15টা 20টা করে আসন প্র্যাকটিস করছে। এইভাবে না, আপনি যখন আসন প্র্যাকটিস করাবেন, সেটা যোগ প্রশিক্ষক হোক বা আমরা যারা হোক বা বাড়িতে যারা নিজেরাই করুক, তাদেরকে মোটামুটি এক একটা আসন করতে গেলে যে টাইমটা করবেন, এবং তার যে একটা ফ্রন্ট আসন করলে একটা ব্যাক করতে হবে। যেরকম আপনি যদি উষ্ট্রা আসন করেন তাহলে আপনাকে তার সঙ্গে তার রিলেটেড আপনাকে আরেকটা ব্যাক ফ্রন্ট আসন করতে হবে, সেটার জন্য অর্ধকুর্মা আসনটা করতে হবে। তো এইভাবে আসনগুলিকে প্র্যাকটিস করা উচিত। তাহলে কি হবে, তার স্পাইনালের উপর, তার কোমরের উপর যে চাপটা সেটা পড়বে না, এবং সে সুস্থ থাকবে এবং ভালোভাবে সে করতে পারবে। এবং তার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে বাচ্চাদেরকে হেভি কিছু আসন করতে গিয়ে মানে হ্যান্ডস্ট্যান্ড বা কোনো টুইস্টিং আসন, এগুলি ওই বয়সে করানো খুব একটা উচিত নয়। সে যতটা নিতে পারছে সেইভাবে, এরপরে আমরা স্টেপ বাই স্টেপ যেরকম বয়স ভিত্তিক আমাদের যেরকম আসন আমরা করাই, তো আমাদের কম্পিটিশন হয় বয়স ভিত্তিক। যেরকম আমরা বিলো 8টা যেরকম ধরেছি, বিলো 8 আছে, বিলো 6 আছে, তো এরকম নানা রকম অ্যাসোসিয়েশন আছে, সেইভাবে কম্পিটিশনগুলি হয়, সেভাবে করায়, এবং পরপর আমরা এগাতে থাকি। তা এই সেটা অনেক লেন্দি আছে এবং অনেক কিছু জানার আছে, কিভাবে কি করবেন না করবেন, সেগুলি হচ্ছে ব্যাপার। আর হচ্ছে আসনের যে মেন ইয়েগুলি, যে বাচ্চা হোক বড় হোক সবাই হোক, প্রথমে ধ্যানাটা কমসে কম ওদেরকে করাবেন, করিয়ে তারপরে আপনি ফ্রি হ্যান্ডটা শুরু করবেন। বাচ্চা মেন হচ্ছে চ্যান্টিং, কিছু চ্যান্টিং করালেন, অনেক রকম চ্যান্টিং। আপনি ধ্যানের কথা বললেন, এই ধ্যানের উপকারিতাটা কি, এটা একটু বিস্তারিত যদি বলেন খুব ভালো হয়। আপনার যে বললাম সাবকনসিয়াস মাইন্ড, আমাদের যে মাইন্ডটাকে এক জায়গায় স্থির করতে গেলে আমাদের ধ্যানাটার প্রয়োজন আছে। ধ্যানা করতে গেলে আমাদের কিছু নিয়ম আছে, সেগুলি মেনে করতে হবে। যেটা হচ্ছে আপনার যখন আপনার পেট খালি অবস্থায় থাকবে সেই সময় আপনি ধ্যানাটা করবেন। সকালবেলায় হলে খুব ভালো হয়, যদি না করতে পারেন খাওয়ার যদি বিকেলবেলায় করেন সেটা কমসে কম খাওয়ার 4 ঘন্টা পর সে ব্যায়াম করুন, যোগা করুন, যাই করুন, 3 থেকে 4 ঘন্টা পর একটা গ্যাপ রাখতে হবে। করে আপনার ধ্যানা যখন করবেন তখন আপনার যে বাহ্যিক যে চিন্তা ভাবনা, আপনার কিছু ধরুন অঘটন ঘটেছে বা কারোর সঙ্গে ঝামেলা হচ্ছে, সেই সব বাহ্যিক চিন্তা ভাবনাকে বার করে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনে
চিন্তা ভাবনা করে আপনাকে ধ্যানাটা করতে হবে। ধ্যানা করার সময় আপনার মেরুদণ্ডটাকে স্ট্রেট রাখতে হবে। যখন আপনি ধ্যানা করবেন আপনার শ্বাস প্রশ্বাসটা নেওয়া প্রথমে ওম চ্যান্টিং দিয়ে স্টার্ট করবেন। ওম চ্যান্টিং করতে গেলে আমরা যেরকম ইংরেজিতে পড়ি আমরা AUM বা ও ম, এই যে ইয়েটা ভেরিয়েশনটা এটা করতে হবে। অনেক সময় অনেকভাবে আমরা ওম চ্যান্টিং করি, তো এখন দেখা যাচ্ছে ওম চ্যান্টিংয়ের উপরও কম্পিটিশনও হচ্ছে। তো আমরা সেই ওম মূলত এই যে ওমের কথা আপনি বললেন, এটা ভারতবর্ষের একটা অত্যন্ত প্রাচীন একটা বলা যায় যে প্রথা। এই ওমের তাৎপর্যটা কি? ওমের তাৎপর্য হচ্ছে আপনার শরীরের যে আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকে, এটা করলে আপনি ওমের যে আমরা যে বলছি আমাদের প্রাচীন ইয়েতে, এবং আপনি যদি দেখেন নাসার রিপোর্টে আমাদের যে ইউনিভার্সাল আছে, ইউনিভার্সাল আমাদের ব্রহ্মাণ্ডতে যে সাউন্ড, সেটা ওই ওম উচ্চারণটা ওরা ইয়ে করেছে, আবিষ্কার করেছে। ওখানে যে সাউন্ডটা আছে ওটা ওম চ্যান্টিং। এইটা আমাদের পুরো শরীরকে একাগ্রতার দিকে, এবং আপনি যদি দেখেন আমাদের ধ্যান ধারণা, আমাদের যদি আমরা যে কোনো সামাজিক কাজ করতে গেলে বা বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান করতে গেলে প্রথমেই দেখবেন মন্ত্রতে আমরা কি এটা ওম দিয়ে আমাদের শুরু হয়। তো এই যে ওম দিয়ে শুরু হচ্ছে, এটা হচ্ছে আপনার যে আমার শান্তি, আমার আত্মাকে শান্তি করা, আমার গৃহকে শান্তি করা, আমার পরিবারকে শান্তি করা। তো এই শান্তিটাকেই আপনার বজায় রেখে আমাদের মধ্যে দিয়ে সবার মধ্যে আত্মা ও পরমাত্মার মিলনকে করে করতে হবে। হ্যাঁ, যেটা আপনি বললেন এই যে ওম দিয়ে যে আমাদের যে কোনো মন্ত্র শুরু করার যে ভারতবর্ষের যে একটা বলা যায় যে ঐতিহ্য রয়েছে, নিশ্চয়ই তার মধ্যে অনেক গভীর কোনো তাৎপর্য ছিল, যেভাবে যেটা এখন আবিষ্কার হয়েছে। এবং বেদের যে মন্ত্র যখন উচ্চারিত হয় তখন ওম দিয়েই উচ্চারিত হয়। ওম সম্ভবত একটা অসাধারণ একটা যেটাকে বলে যে পরিবেশ শান্ত শিষ্ট, এবং যে একটা অন্তরিক্ষে বিলীন হয়ে যাওয়ার মতো যে একটা পরিবেশ তৈরি করে ওম, তাতে কোনো সন্দেহ নেই। এবং আপনি যেটা বলছেন ওম প্রশিক্ষক হিসাবে, যে কোনো যোগব্যায়ামের সঙ্গে ওমের একটা অত্যন্ত সম্পর্ক রয়েছে। আমরা যে কোনো ধ্যান বা কিছু মন্ত্র উচ্চারণ করতে আমাদের ওমটাকে আগে করতেই হচ্ছে, উচ্চারণ করতে হচ্ছে। তার জন্যে আমাদের ওটা যোগের সঙ্গে বা যোগের সঙ্গে ছাড়াও আপনি যে কোনো আমাদের ধার্মিক অনুষ্ঠান হোক বাড়িতে, সেক্ষেত্রে সব ক্ষেত্রে দেবেন ওম আমাদের একটা ওই মানে এত শুদ্ধ এবং সামাজিক ইয়ে, যে সেটাকে যদি আমরা না করি আমাদের মনে হয় যে আমাদের কাজটা সম্পূর্ণ হলো না। ওম চ্যান্টিংটা ওই জন্যই আমাদেরকে বেশি করে ইয়ে করতে হয়। না, আপনি যে যোগের কথাগুলো বলছেন, ধরুন এখন যে স্কুল এবং কলেজ, বিভিন্ন স্কুল এবং কলেজ, সেটা আমরা দেখেছি যে মূলত বেসরকারি স্কুল এবং কলেজ, সেখানেই কিন্তু এই যোগব্যায়ামের কিছু কিছু প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু মূলত এই যোগব্যায়াম ছড়িয়ে দিতে গেলে, এবং সেটা এখন সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হচ্ছে? এখন মেন ব্যাপার দেখুন, আমরা আমাদের যে অ্যাসোসিয়েশনের সঙ্গে আমি বিলং করি, তাহলে সেই হিসাবে আপনাকে বলছি। আমি আমাদের যে মেন সংস্থা হচ্ছে সেটা ইন্ডিয়ান যোগা ফেডারেশন, তার সঙ্গে আমরা যুক্ত। যার আমরা রিসেন্টলি এখানে 42তম যোগা জাতীয় যোগা কম্পিটিশন আমরা সিধু কানু স্টেডিয়ামে করেছি গত বছর 2023-এ। তো আমাদের সিধু কানু স্টেডিয়ামে আমাদের নিজস্ব অফিস আছে, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন, যার সঙ্গে আমাদের যোগা, পাওয়ার লিফটিং এবং বডি বিল্ডিং এই তিনটে ইভেন্ট নিয়ে আমরা কাজ করি। এবং আমাদের আরেকটি যেটা সংস্থা, সেটা হচ্ছে দুর্গাপুর সাব ডিভিশন যোগা অ্যাসোসিয়েশন, যার জেনারেল সেক্রেটারি হচ্ছে আমি। তো আর পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন যে আছে তার আমি হচ্ছে ট্রেজারার। তা আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যোগের প্রচার করা এবং যোগটাকে আমাদের দুর্গাপুরের এবং আমাদের এখানে
মানে আমাদের ইউনিট বলতে আপনার এদিকে অন্ডাল আছে, এবং যখন ডিস্ট্রিক্ট কম্পিটিশন হয় তখন আমাদের পুরো এদিকে হচ্ছে চিত্তরঞ্জন, আর এদিকে হচ্ছে আপনার পানাগড়, বুধবুধ। আগে এখন তো যেহেতু পশ্চিম বর্ধমান হয়ে গেছে, তার জন্য এই এলাকার মধ্যেই আমাদের যোগা কম্পিটিশনের মধ্যে আসে সবাই এবং পরে। এবং আপনি যেটা বললেন স্কুল যেরকম আপনার বেসরকারি স্কুলগুলিতে যেরকম খুবই প্রাধান্য দিয়েছে যোগাকে, যেরকম রিসেন্টলি সিবিএসসির যে জোনাল কম্পিটিশন হয়ে গেল আপনার ডিএভি, আমাদের দুর্গাপুর ডিএভি স্কুলে, সেখানে যোগের উপর যে মানে যোগটাকে যে এতভাবে ভেরিয়েশন করা হয়েছে আমাদের, যে যোগের কি কি কম্পিটিশন হতে পারে সেগুলি আমরা জানি না। আমাদের সূর্য নমস্কার আছে, তারপরে হচ্ছে রিদমিক যোগা আছে, আর্টিস্টিক যোগা আছে, তারপরে আপনার হচ্ছে ওম চ্যান্টিংয়ের ওপর, এর উপরেও কম্পিটিশনগুলি হচ্ছে, যাতে মানুষ এবং সবাই আগ্রহ করে আসে এবং এসে তারা কম্পিটিশনে যোগ দেয়। নাহলে এবং আমি যেরকম আপনার বিসিরা ইঞ্জিনিয়ারিং কলেজের 4টে কলেজে আমি যোগা করাই, এবং আমাদের কলেজেও আপনার নানা রকম এই যে যোগের ওপর পরীক্ষা, মানে মেন হচ্ছে যে ছেলে মেয়েদেরকে এক জায়গায় নিয়ে আসা এবং অ্যাট্রাকটিভ। এই আমি 2018 থেকে যোগা করাচ্ছি ওখানে বিসিরা ইঞ্জিনিয়ারিং, প্রত্যেক বছরই মোটামুটি 5,000 6,000 করে ছেলে মেয়ে থাকে, তাদেরকে যে এই যে যোগা আমাদের করাতে হয়, তো তারা ইন্টারেস্টেড কীভাবে হচ্ছে, তাদেরকে পরীক্ষা, মানে আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল এবং ভাইভা দুটোই পরীক্ষা হয়, এবং ওদেরকে প্রত্যেকদিন ট্রেনিং করা হয়, ওদের উপর ছাড়া হয় যে তোমরা নিজেদের মধ্যে যোগা করে 5টা দেখাও, তার সম্বন্ধে বলো, তার উপকারিতা কী আছে না আছে এগুলি বলা। বেসরকারি তো হচ্ছে, এবং এখন সরকারি স্কুলগুলি তো আপনি যদি দেখেন, সরকারি যে আমাদের সাব ডিভিশন আছে, অ্যাসোসিয়েশন আছে রাজ্য সরকারে, তারাও আপনাদের, আমি সার্কেলেও যে সার্কেলটা হয়, সার্কেল কম্পিটিশন, সেখানেও আমি জাজমেন্টে করি স্কুলগুলিতে, এবং তারাও যোগের প্রতি ইন্টারেস্টেড এবং করছে। এবং সবথেকে ওখানে প্রবলেমটা হচ্ছে প্রশিক্ষকের অভাব, ওদের প্রশিক্ষকের অভাব। তার জন্যে আমরা কি করেছি, আমাদের সাব ডিভিশন থেকে, আমাদের ডিস্ট্রিক্ট থেকে আমরা ঘোষণা করেছি, এবং রিসেন্টলি আমরা এসডিও স্যারের সঙ্গে বসেছিলাম যে আমাদের এই সামনেই দুর্গাপুর সম্মান হয়ে গেল, সেই সম্মানে অনেক ছেলে মেয়েকে, যাদেরকে কৃতি ছাত্রছাত্রী, যাদের আপনার আর্থিক দিক দিয়ে অসুবিধা, তাদেরকে ফুটবল ক্রিকেট না দিকেই আপনার ওদেরকে কিছু সামান্য টোকেন কিছু দেওয়া হয়েছে। তো আমাদের যোগারও তাদের মধ্যে আছে, তার সেখানে আমাদের আলোচনা হয়েছে, এবং আমি সেখানে গিয়ে বলেছিলাম যে কোনো স্কুল যদি মানে আমাদের সরকারি স্কুল, তারা যদি যোগা করাতে ইচ্ছুক হয়, তাহলে আমরা সেক্ষেত্রে আমাদের সংস্থা থেকে বিনা পয়সায় গিয়ে তাদেরকে যোগা শিখিয়ে আসবো এবং করিয়ে আসবো, যাতে যোগার পোশাক করে। এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এই স্কুলটা আমরা তো এই স্কুলটাতে আমরা যোগা করাতে যাই, তো এখানে আমরা কোনো পয়সা করি কিচ্ছু নিই না, আমরা ওখানে গিয়ে বাচ্চাদেরকে ট্রেন করার জন্য, এই যাদের বাচ্চারা যোগা শিখতে পারে, সুস্থ থাকে এবং ভালো থাকে, তার জন্য আমরা এই স্কুলটা আছে, তো ওখানে যাই করাতে। তো এরকমভাবে আমরা কিছু কিছু স্কুল আমাদের কাছে দিচ্ছে, প্রপোজ করছে যে আপনারা আসুন, আমাদের যদি করান, আমাদের আর্থিক দিক দিয়ে যদি ঠিক না হয়, তা আমরা বলি না ঠিক আছে, আপনাদের কোনো প্রবলেম না, আমরা একদিন হলেও গিয়ে আপনাদেরকে বাচ্চাদেরকে যোগা শিখিয়ে আসবে, এবং উৎসাহ দেওয়ার জন্য। এবং না, তার সঙ্গে সঙ্গে তাদেরকে থেকে সিলেক্ট করে যারা, যাতে এই যে আমাদের সার্কেল যে কম্পিটিশনগুলি হয়, তার মধ্যে যোগা এবং জিমন্যাস্টিক থাকে, তো আমরা দুটোকেই মোটিভেট করার জন্য। এবার সবথেকে বড় কথা, আমাদের দুর্গাপুরে যে জিনিসটার অভাব, সেটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম নাই জিমন্যাস্টিকের সেরকম। আমাদের দুর্গাপুরে জিমন্যাস্টিকের প্ল্যাটফর্ম নেই। আমাদের যোগাটা আমরা যেভাবে করাচ্ছি, এবং আমরা যে জিমন্যাস্টিকের উপর যে কাজ করব বা জিমন্যাস্টিকের উপর ভাবনা চিন্তা করব, সেটা আমাদের দুর্গাপুরে সেই প্ল্যাটফর্মও নেই, বা খরচা সাপেক্ষ। একটা জিমন্যাস্টিকের প্ল্যাটফর্ম করতে হলে জানেন তো অনেক কিছু প্রয়োজন হয়, সেই জায়গাও নেই আর সেই যে প্ল্যাটফর্মও নেই। সেটা যদি কেউ আমাদেরকে সাহায্য করে বা এগিয়ে আসে, তো আমাদের এখানে দুর্গাপুরে অনেকেই আছে যারা জিমন্যাস্টিক শেখায়, বা আমি করাই, এবং আরও আছে অনেকেই, তারাও জিমন্যাস্টিকের কিছু শেখায়। তো আমাদের এইগুলি সুবিধা হয়, মানে জিমন্যাস্টিকের সঙ্গে যোগার একটা অঙ্গাঙ্গি সম্পর্ক আছে, আপনি বলছেন। হ্যাঁ,
ও অ্যাকচুয়ালি যে আপনার যোগার যে ফিগারগুলি সেগুলি জিমন্যাস্টিক, যোগার যে আসনের মধ্যে সেগুলি আপনার জিমন্যাস্টিক ফিগারের মধ্যেও আছে। তো এবার কিছু ক্ষেত্রে হয় যেগুলি আমাদের বাই সং আর্টিস্টিক যোগা যেগুলি আমরা করি বা রিদমিক যোগার মধ্যে আর জিমন্যাস্টিকের মধ্যে একবারে কম্বাইন্ড আছে। তো আমাদের সেখানে দেখাতে হয় যে কিভাবে করতে হবে। যেরকম জিমন্যাস্টিকেও আপনার দেখাতে হবে যে তুমি কতটা ভট মারতে পারছো, কোন ইয়েটা কতটা স্ট্যান্ড করতে পারছো। সেরকম ওই আপনার রিদমিক যোগার ক্ষেত্রেও সেই একই নিয়মে, তো সেই নিয়ম অনুযায়ী যদি করা হয় তো খুবই ভালো। আমরা মোটামুটি এই যে যারা খুব উন্নত দেশ, বিশেষ করে জিমন্যাস্টিকে যারা খুব উন্নত দেশ, যারা অন্যান্য খেলাধুলার ক্ষেত্রে বিশেষ করে স্প্রিন্ট দৌড়ের ক্ষেত্রে বা ইত্যাদি স্প্রিন্টার যারা অত্যন্ত মানে ফিটনেসের মধ্যে দিয়ে চলে, শারীরিক ফিটনেস, বিশেষ করে ধরুন চীন, জাপান, আমেরিকা, রাশিয়া, যারা খুব উন্নত দেশ, এরা ধরুন তারা তো আপনার জিমন্যাস্টিকে শুধু উন্নত, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে যোগার বহু আসন তাদের এই জিমন্যাস্টিকের যে পোজ তাদের সঙ্গে মিলে যায়। তো এটাকে আপনারা আবার নতুন করে যোগাতে পরিবর্তন করে, এবং যারা জিমন্যাস্টিক করবে তাদের পক্ষে যোগা করাটা মানে অত্যন্ত জরুরি বলে আপনারা মনে করছেন। ফলে কিন্তু আমাদের দেশে জিমন্যাস্টিক্স এখনো পর্যন্ত 2-1টি রাজ্য ছাড়া, বিশেষ করে ধরুন পাঞ্জাব, হরিয়ানা এবং সাউথের 2-1টি রাজ্য না, আমাদের সেরকম না। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় যে ইনফ্রাস্ট্রাকচার আছে, দক্ষিণ চব্বিশ পরগনায় বলছে মেদিনীপুরে আছে। মেদিনীপুরে আমরা গেছিলাম, তো ওখানে দেখেছি ওদের ইনফ্রাস্ট্রাকচার কিছু আছে এবং ওদের মোটামুটি মানে ভালো ওরা ট্রেনিংও করে, আর ন্যাশনাল লেভেলেও ওদের খেলোয়াড় আছে আমাদের। তো মেন ব্যাপার হচ্ছে যে জিমন্যাস্টিকের যে আপনি বলছেন কনসেপ্টটা, অ্যাকচুয়ালি প্রথমেই আপনি যদি দেখেন জিমন্যাস্টিক করার আগে তাকে আর্চ করাতে তাকে তো চক্রাসন করতে হচ্ছে। আপনি যদি আর্চ শিখতে হয় তাকে তো জিমন্যাস্টিক ফিগার তাকে আগে যোগাটাকে আগে আর্চ করছে, মানে সে আগে চক্রাসন করছে, সেখান থেকে আপনার চক্রাসন থেকে পূর্ণ চক্রা যাচ্ছে, পূর্ণ চক্রা থেকে আপনার ডিম্বাসনে যাচ্ছে। এই যে পরপর এই করে তো তার ফ্লেক্সিবিলিটি নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে। এবার বিভক্তা জানুসির আসন আমি যখন বিভক্তা করছি, ঠিক আছে, তখন আপনার সেই বিভক্তা আসনের নামই আসছে আপনার ভূমা আসন। জিমন্যাস্টিকের ইয়েতে আগে তো আপনাকে বেসিক যোগা এই যে ফিগারগুলি এগুলি দিয়ে আপনাকে তৈরি করতে হচ্ছে, তারপরে আপনার স্ট্রেচিং এক্সারসাইজ বা ভল্ট বা ট্রিপল জাম্প বা করো এগুলি তারপরে আসছে। তো আমাদের সেই অঙ্গাঙ্গিকভাবে জড়িত, কিন্তু সবথেকে আপনি যেটা উন্নত দেশ যেটা বলছেন, আমাদের ধরুন চীন বলুন, রাশিয়া বলুন, আমেরিকা বলুন, আজকে তারা অলিম্পিকে গোল্ড তাদের আছে। আমাদের দেশে এবছর 5টা মেডেল পেয়েছে, কিন্তু গোল্ড পায়নি। কিন্তু আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের সবথেকে বড় হচ্ছে আমাদের আগের থেকে অনেক উন্নত হয়েছে, খেলাধুলার দিকে ধ্যান দিয়েছে, কিন্তু মেন যে জায়গাটা আমরা কিন্তু ওদের দেখবেন বাচ্চাদেরকে যেভাবে ট্রেন করা হয়, একটা বাচ্চাকে আমরা কি করি, আমরা মা বাবারা কি করি, এখন ছোট একটা বাচ্চা আছে, বাচ্চার সঙ্গে সঙ্গে থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনি খাওয়াচ্ছেন, খাওয়া দাওয়া খা এমনও দেখা যাচ্ছে যে তার বয়স হয়ে গেছে 13 বছর 14 বছর বয়স বাচ্চার, তার পেছনেও থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, খায় না। এই যে ব্যাপারগুলি এগুলি ওদের দেশে একটা আপনি দেখবেন যে 3 বছরের পর থেকে একটা ছেড়ে দেওয়া উচিত বাচ্চাকে, তুই নিজে খাচ্ছে, ফেলাছোড়া করবে বাচ্চা তো করবেই। এবার ওই যে হ্যাবিটটা ওকে শেখানো, এই শেখানোর ব্যাপার স্বনির্ভর করার ব্যাপারটা ওদের যে আপনার যে স্কুলগুলিতে আছে, স্কুলগুলিতে দেখবেন গেমসের উপর অনেক জোর আছে, ওদের ক্যারিকুলার অ্যাক্টিভিটি অনেক বেশি হাই, ওদের সবাইকে কিছু না কিছু শিখতে হয়। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হয়তো ডিসিশন নিয়েছে, জানি না সেগুলি কবে থেকে অ্যাক্টিভ হবে কি হবে, কিন্তু এই যে স্কুলের মধ্যে বাচ্চাদেরকে নানা রকম সে যেটা পছন্দ করে সেই অ্যাক্টিভিটির মধ্যে তাকে রাখা, সে যে গেমটা পছন্দ করে তাকে তার মধ্যে রাখা। এখন কি হচ্ছে, আপনি কোনো বাচ্চাকে যোগা করছে বা ফুটবল খেলছে,
না, ওর পড়া আছে, আজকে হবে না। ও কদিন পর, কিছুদিন পর হওয়ার পর যে না, ওর 4টে মাস্টার হয়ে গেছে, ওর 5টা মাস্টার হয়ে গেছে, ও তো আর টাইম হচ্ছে না, ওকে আর যোগা করানো যাবে না, ওকে আর ফুটবলও খেলানো যাচ্ছে না, ওকে আর ক্রিকেট খেলানো যাচ্ছে না, ও পড়াশোনা। আমাদের এডুকেশনের উপর ফোকাসটা খুব হাই পরিমাণে চলে গেছে, তার জন্যে এডুকেশনটাও, কিন্তু এডুকেশনের উপর ফোকাস যাওয়ার পরও একটা প্রবলেম হচ্ছে, আমাদের আইটি সেক্টর বা অন্য সেক্টর আমরা পুরো অনেক হাই ইন্ডিয়ান ইয়েতে আমরা যাচ্ছি, আমাদের জিডিপিও অনেক ইয়ে হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু আমাদের স্বাস্থ্য যে সচেতনতা সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। যে আগে আমরা যেরকম ঘরে বসে থাকলেও মা বলতো 4টে বা 5টে বলে যা মাঠে যা, গিয়ে 1 ঘন্টা তোরা খেলায় বা 2 ঘন্টা খেলায়, এখন কিন্তু সেইটা না। ওই টাইমটাতে স্যার যে যারা পড়াচ্ছে তাদেরও এখন জানি না কি, আমার মনে হয় যে শিক্ষকদেরও এই ব্যাপারগুলো ধ্যান রাখা উচিত। প্রত্যেকটা বাচ্চাকে ওই যে মোটামুটি 5টা থেকে 6টা বা 4টে থেকে 5টা 1 ঘন্টা একটা ব্রেক টাইম দেওয়া, সেই টাইমটাতে পড়ার যে ইয়েটা সেটাকে শিথিল করা, যে তাহলে কি হবে দেখবেন আবার তারা মাঠে আসবে, তারা আবার খেলবে, যে না 1 ঘন্টা যায় আমরা খেলি। তার তো সব থেকে আরেকটা হচ্ছে যে এখন যে আপনার পাশাপাশি আপনি আছেন, আমি আছি, সবাই মোবাইল নিয়ে বসে আছে, পাবজি খেলছে বা অন্য গেম খেলছে, বলছে হ্যাঁ গেম খেলবেন, আমরা বাড়িতে বাচ্চাকে মোবাইল দিয়ে দিচ্ছেন, খাচ্ছে না, ওকে মোবাইল দিয়ে দিই, তাহলে ও খাবে, কিন্তু ওর কি হচ্ছে, ও চোখটা খারাপ হচ্ছে, মানে সেন্সটা নষ্ট হচ্ছে। দুটো জিনিস দেখা যাচ্ছে, যে এক হচ্ছে যে অভিভাবকদের দিক থেকেও যেমন উৎসাহ দেওয়ার অভাব রয়েছে, তেমনি যারা স্কুলে যারা শিক্ষক তারাও সেই অর্থে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছেন না, যে শরীর স্বাস্থ্যকে তৈরি করে রাখতে হবে, যে শুধুমাত্র কম্পিউটার অথবা শুধুমাত্র মোবাইল গেমের মধ্যে ডুবে থাকা চলবে না। এই কনসেপ্টটা থেকে যতদিন না পর্যন্ত বেরিয়ে আসা যায় ততদিন পর্যন্ত আমাদের দেশ মানে আন্তর্জাতিক ক্ষেত্রে মানে যোগা হোক অথবা আন্তর্জাতিক ক্ষেত্রে যে জিমন্যাস্টিক্স হোক বা অন্যান্য খেলাধুলার ক্ষেত্রে সেখানে আমাদের মানে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুব কম। এটা তো মোটামুটি একটা জিনিস দেখাই যাচ্ছে, কারণ হচ্ছে যে এই যে 140 কোটি মানুষের দেশ আমাদের, অথচ আপনি আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের পদক পাওয়া, সেটা আমার মনে হয় যে সেই সংখ্যাটা খুবই নগণ্য, এবং মাত্র এতগুলো রাজ্যের মধ্যে 2-3টে রাজ্য আছে তারা খেলাধুলায় যথেষ্ট উন্নত, অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ততটা কিছু বোঝা যায় না। তো আমার যেটা কথা, যে এই যে খেলাধুলার ক্ষেত্রে যদি বিশেষ করে ফুটবল হোক, ক্রিকেট হোক, হকি হোক, এইসব ক্ষেত্রে যে যোগার যে ভূমিকা, অর্থাৎ কোন কোন যোগব্যায়ামে এই বিভিন্ন ধরনের খেলাকে যুক্ত করা যেতে পারে? আপনার প্রত্যেকটা আমরা যেরকম কিছু কিছু আমি ওগুলি নিয়ে একটুখানি চিন্তা ভাবনা করেছিলাম বা করেছিলাম, যে আমরা যদি কিছু ধরুন আমরা ফুটবল খেলছি, যে অ্যাথলেটিক্স, তার জন্যে কিছু যোগাসন, যে ফুটবল খেলছে তার জন্যে কিছু যোগাসন, বেসিক আমরা কিছু যোগাসন, ফ্রি হ্যান্ড স্ট্রেচিং এক্সারসাইজ, যেটা তার শরীরের জন্যে আপনার ভালো হবে, সেই চিন্তাভাবনা করে আমরা ধরুন কিছু কিছু চিন্তাভাবনা করে তাদেরকে কিভাবে কি করা যায়, কিভাবে ট্রেন করা যায়, সেই নিয়ে আমরা করেছিলাম। যেরকম আমরা যদি আপনার ডিটেলসে এগুলো আসনগুলি বলে তা কেন তাকে করানো উচিত, এগুলিও অনেক সময় জানতে চাওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের যদি সে অ্যাথলেটিক্স হয়, অ্যাথলেটিক্সের ক্ষেত্রে আমরা তাদের কি আসন করাবো, সেক্ষেত্রে তাকে যেরকম ব্যাক ব্যান্ডিং আসন করাতে হবে, সেরকম তাকে ফ্রন্ট ব্যান্ডিং আসন করাতে হবে। যেরকম আমরা ভুজঙ্গ আসন আছে, শলভা আসন আছে, হলা আসন আছে, বজ্রাসন আছে, চক্র আসন আছে, অর্ধমস্তন্দ্র আসন আছে। এবার এই অর্ধমস্তন্দ্র আসন আগে করার আগে মানে কাউকে যদি আমি ডাইরেক্ট বলি অর্ধমস্তন্দ্র আসন করতে, তার আগে তাকে আমাকে বক্রাসনটা করাতে হবে। বক্রাসনটা করালে পরে তার প্রথমে সে বুঝতে পারবে যে আমি বক্রাসন করছি, পুরো স্পাইনটাকে টুইস্ট করা, তার মেরুদণ্ডটা যাতে ভালো মতো মোবিলাইজেশন হয়, এবং তার কোমরে যে আপনার লাম্বার জয়েন্ট, L4
L5-এ অনেক সময় অনেকের প্রবলেম থাকে, সেইগুলি যাতে না হয় তা সেই জায়গাগুলি, এবং অনেক সময় দেখা যায় তারা কিন্তু ঝুঁকতে পারছে না, তার স্পিড আছে আছে কিন্তু সে রানিং যখন করছে সে নিজের হাতটা পায়ে লাগাতে পারছে না ঝুঁকে, বা সে ব্যাকে যেতে পারছে না, সেক্ষেত্রে তাদেরকে আসন করানো, সেই সঙ্গে সঙ্গে তারা আসনটা করাতে হবে। তারা আসনটা এই জন্যই করাতে হবে যে তার স্পাইন ফুল স্ট্রেচিং এবং হাইটটা ইনক্রিজ করার জন্যে, এবং তার যে অনেক সময় দেখা যায় যে তার শোল্ডারে প্রবলেম আছে বা সে শোল্ডার সোজা করতে পারছে, হাতে ঘাড়ে প্রবলেম আছে, স্পন্ডাইলাইটিসে কিছু আছে, সেক্ষেত্রে আপনার ওই করা, এবং তার বডি ব্যালেন্সের জন্য আমরা বৃক্ষাসন করি, টি পশ্চার যেটা বলা হয়, তো বৃক্ষাসন করাতে পারি আমরা এইভাবে প্রত্যেকটা খেলার ক্ষেত্রে আমরা আসনগুলি ভাগ করেছি। সেগুলি ডিটেলসে যদি কেউ জানতে চায় বা আপনি যদি বলেন এখন একটা একটা করে আমরা বলতে পারি, তো এইগুলি তার আগে আমি একটা কথা জানতে চাই আপনার কাছে, যে আসনগুলোর কথা আপনি বললেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে খেলার সঙ্গে যুক্ত, এবং এই আসনগুলো যদি যারা নিয়মিত যারা অনুশীলন করেন তারা অন্তত খেলাধুলার ক্ষেত্রে তারা অন্তত শারীরিকভাবে যথেষ্ট দক্ষতা অর্জন করতে পারে। এটা যেমন অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, তাদের মধ্যে একটা আছে, আপনি যদি দেখেন ক্রিকেট টিম বা হকি টিম বা ফুটবলের যে টিম আছে তাদের সঙ্গে একজন করে ফিজিও থাকে, একজন করে ফিজিওথেরাপিস্ট থাকে। ওনার কাজ হচ্ছে তাদের স্ট্রেচিং, কিছু এক্সারসাইজ করানো, করা। তো যে যিনি ট্রেন্ড হয়, যিনি ট্রেন্ড হয় তিনি মাসাজ থেরাপিও কিছু মাসাজ থেরাপি তাকে করতে হয়, ট্রেন্ড করতে হয়, তাকে কিছু যোগাসনের পশ্চাতেও তাকে ট্রেন্ড করানো হয়। তো যেক্ষেত্রে আমরা যখন ফিজিওথেরাপি কোর্স যখন আমরা করেছি তখন আমরা সেইভাবে ট্রেন্ড হয়েছি, এবং পরবর্তীকালে আমরা যখন ইউনিভার্সিটি লেভেলে যোগা নিয়ে পড়াশোনা করেছি সেক্ষেত্রেও আমাদের এইগুলি নিয়ে করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আসন যখন আমি করছি, কারণ ফুটবলের ক্ষেত্রে আমাদের এবার এই আরেকটা কনসেপ্ট সবথেকে যে কেউ ফুটবল খেলছে বা ক্রিকেট খেলছে বা হচ্ছে, সে বলে আমি যোগা করব, যোগাটা আমার দ্বারাই হয় না। এই যে মানসিকতাটা, এইটার থেকে বেরোতে হবে। তুমি যে পুশ আপ মারছো, এটা তো ভুজঙ্গাসন করছো, তো সেটাকেই তুমি প্রপার ওয়েতে করো, তাই না? তুমি প্রপার ওয়েতে করো। তুমি যখন পাটাকে হাতের কাছ থেকে নিয়ে মাউন্টেন পশ্চাতে যাচ্ছ, তখন সেটাকে আমরা পর্বতাসন বলছি, ঠিক আছে? সেই যে আসনগুলি তুমি করছো, কিন্তু যখন বলা যে যোগাসন করো, তখন সেক্ষেত্রে বলছে আমার দ্বারা যোগাসনটা হয় না। এই কনসেপ্টটাকে থেকে বেরোতে হবে, বেরিয়ে যোগাসনগুলিকে পড়াতে হবে। এবং আমি রিসেন্টলি আমাদের এই যে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের টিমের সঙ্গে আমি যুক্ত, ওই ব্যাডমিন্টন ওদেরকে বাচ্চা বড় সবাই আছে, তাদেরকে সপ্তাহে 2 দিন করে আমি ওদেরকে যাই, ওদেরকে যোগাসনের সব ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করাই, তার সঙ্গে যোগাসন করায়, ধ্যান প্রাণায়াম, এগুলো সব কিছুই ওদেরকে করায়। কিন্তু ওরা অনেকটা আগের থেকে বেটার আছে এবং ভালো ইমপ্রুভমেন্ট হচ্ছে। ওইটাই আমি একটা বললাম। কিন্তু ওই যে ব্যান্ডিং, মানে আপনার কোমর ঠিকমতো মোবিলাইজেশন, পা ঠিকমতো, আপনি যখন খেলতে যাচ্ছেন পা আপনার যাচ্ছে, পায়ের যে স্ট্রেচিং দেখা যায়, দেখবেন ক্রিকেট খেলতে গিয়ে অনেক সময় দেখবেন যে খেলোয়াড়দের হ্যামস্ট্রিং, তো তারা অনেকক্ষণ ব্যাট করার পর তার নয় পায়ে ক্র্যাঙ্ক হয়ে গেল, তারা আবার বসে অনেকক্ষণ ফিজিও এলো, কিছু স্প্রে দিয়ে। এইগুলি হয় এই কারণেই যে আপনার প্রপার এক্সারসাইজটা, যে আপনার আসনটা, এবং এই যে নিয়মিত যেটা আরেকটা মেন, যে প্রত্যেক দিন বজ্রাসনটা করা উচিত। বজ্রাসনটা করলে আপনার যে পায়ের মাসেলগুলো সেগুলো ইনঅ্যাক্টিভগুলি অ্যাক্টিভ থাকে, এবং মাসেল যে ক্র্যাঙ্কগুলি হয় সেই ক্র্যাঙ্কগুলি হয় না। এবং তার সঙ্গে সঙ্গে বজ্রাসনটা প্রত্যেকটা মানুষের এই কারণেই করা উচিত, আফটার লাঞ্চ অ্যান্ড আফটার ডিনার এই একটি আসন আছে যেটা আপনি করতে পারেন, যার কোনো আপনার নিয়ম নাই যে এত ঘন্টা পর করতে হবে, এই করতে হবে এই নিয়ম নেই। তো আপনি সারাদিনে কাজ করলেন, রাত্রেবেলায় শোয়ার আগে আপনি যদি 1 মিনিট বজ্রাসনে বসতে, যদি 1 মিনিট না বসতে 30 সেকেন্ড বসলেন, যদি সেটা 2 মিনিট বসতে পারেন খুবই ভালো। সেক্ষেত্রে আপনার কি হচ্ছে, প্রথমত বজ্রাসনে আপনার
ফার্স্ট যখন কাউকে জিজ্ঞেস করা হয় বজ্রাসন করলে কি উপকার, সে একটাই উত্তর পাবেন যে কনস্টিপেশনের প্রবলেম সলভ হয়, না ডাইজেস্টিভ প্রবলেম না সলভ হয়। এবার ডাইজেস্টিভ প্রবলেম যখন সলভ হয় তখন তার সঙ্গে সঙ্গে রিলেটেড কি আছে, আপনার শরীরে আর কি কি সলভ হতে পারে, আবার কনস্টিপেশনের প্রবলেম সলভ হতে পারে, আপনার যদি অ্যাসিডিটি প্রবলেম সেটা সলভ হবে, আপনার যখন পেটটা আপনার ঠিক থাকবে, আপনার অ্যাবডোমেন পজিশনটা ঠিক থাকবে, তখন অটোমেটিক আপনার শরীরে নানা রকম যে প্রবলেম, গ্যাস অনেক সময় বুকে ব্যথা হয়, গ্যাস পাম্প করে, সেটা হবে না। আপনার হেয়ার ফলস প্রবলেম, যেটা চুল উঠে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, আপনি বজ্রাসন করে, আগেকার মুনি ঋষিরা বজ্রাসনে বসে চুল আঁচড়াতো, কেন আঁচড়াতো? এই যে চুল আঁচড়াতো এই কারণ হচ্ছে যে বজ্রাসনটা একটা অ্যাক্টিভ এমন আসন যাতে চুল যাতে না ওঠে। তো সেক্ষেত্রে বজ্রাসনটা আপনি যদি করেন, তো বজ্রাসনে আপনার যেরকম আপনার চুল এবং আপনার যে পায়ে মাসেল ক্যাং ওঠা এগুলি হবে না। এবং নিয়মিত এটা মেনে প্রত্যেক দিন সবাইকে, আমাদের প্রত্যেকটা মানুষকে বজ্রাসন, এবার সেক্ষেত্রে আবার জানতে হবে যে এই জন্য প্রশিক্ষকের কাছে জানাটা প্রয়োজন, যে সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে বজ্রাসনটা যে আপনি করছেন সেইটা কাকে করাবেন কাকে করাবেন না। যার আর্থারাইটিসের প্রবলেম আছে, রিউমাটয়েড আর্থারাইটিস আছে বা আর্থারাইটিস প্রবলেম আছে, কারো নি রিপ্লেসমেন্ট হয়েছে, আপনি তাকে কি করে বজ্রাসন করাতে পারবেন না। তো সেক্ষেত্রে রেস্ট্রিকশন আছে, বজ্রাসন করাবেন না। এবং অনেকের লিগামেন্টের চোট থাকে, অনেকে খেলতে গিয়ে দেখবেন অনেকের হাঁটু এদিক ওদিক ঘুরে যায় বা এবার অনেক প্রবলেম থাকে, সেক্ষেত্রে তাদেরকে বজ্রাসন প্রত্যেকটা আসন করাবার সময় তা জানতে হবে যে আমি এই তার সঙ্গে এই জন্য বলেছিলাম প্রথমেই যে ডিসকাস করা যে আপনার কি কি শারীরিক প্রবলেম আছে সেগুলি জানা, তার সঙ্গে সঙ্গে আসনগুলি আপনি তাকে করাবেন, তার রিলেটেড তার সুটেবল যে আসনগুলি আছে সেগুলি করাবার চেষ্টা করলে দেখবেন অটোমেটিক সে সুস্থ থাকবে এবং ভালো থাকবে এবং তার বেনিফিটগুলি পাবে। এই ব্যাপারগুলিকে আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। এবং যোগা তো মানে আমরা সবাই যোগা শিখছি, যোগা জানছি, কিন্তু এডুকেশনটা যোগার উপর খুব মাস্ট প্রয়োজন। যোগা যদি কেউ ভাবে যোগা নিয়ে আমি ক্লাস করব, আমি 2 দিন 4 দিন যোগা করলাম বা ইউটিউব দেখে যোগা করে আমি যোগা ক্লাস শুরু করে দিলাম, এই জায়গা থেকে বেরাতে হবে। আপনাকে আসতে হবে যোগার অনেক বই আছে, এগুলি পড়ুন, বা যোগার বেসিক কোর্স আছে, ডিপ্লোমা আছে, এগুলি করুন। এগুলি যদি করতে পারে তাহলে যোগা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে এবং যোগটা কীভাবে করার উচিত, কীভাবে, এবং নিজের বেসিক সেন্স অনেক সময় কাজ করতে হয়, যেটা আপনাকে মডার্নাইজেশন করে বা রিসার্চের মতো আপনাকে করে। যে যোগার যেগুলি এমএসসি আছে, বিএসসি আছে, আপনার পিএইচডি পর্যন্ত যোগাতে আমাদের কোর্সগুলি আছে, তো সেইগুলি যারা করছে বা যারাই করছে তারা অনেক অধ্যয়ন করছে, 4 বছর 5 বছর করে তাদের অধ্যয়ন করতে হয়। তাদের সেসব স্টুডেন্টরা যখন দেখবেন কথা বলবেন না, তখনই তখন বুঝতে পারবেন যে তাদের মধ্যে ডিফারেন্সেস না কত। তারা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে আপনাকে বলবে যে এই আসনটা করছেন, এই আসনটা করে আপনার কি কি প্রবলেম আছে আগে জানবে, জেনে তারপরে সেই আসনটাকে বলবে আপনি করুন, করলে আপনার কি উপকার হবে না হবে, এইগুলি জানাটা প্রয়োজন। আচ্ছা, আপনি যে একটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে যোগা নিয়ে অনেক পড়াশোনা করা যায়, অনেক উঁচু স্তর পর্যন্ত পড়াশোনা করা যায়, যেমন আপনি বিএসসি বললেন, এমএসসি বললেন, পিএইচডি বললেন। আচ্ছা, এই পেশার ক্ষেত্রে এই যোগা কতটা গ্রহণযোগ্য, অর্থাৎ পেশাগতভাবে কতটা সফল হতে পারে? এখন পেশাগত বলতে যদি আমাদের আমরা বললাম 190 কান্ট্রি অ্যাকসেপ্ট করেছে যোগা, যেরকম হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে যেটা হয় 21শে জুন, তখন আপনারা দেখতে পাবেন পুরো পৃথিবী জুড়ে যোগা হয়। আজকে যদি আপনি আমাদের অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে যে যোগা ফ্যাকাল্টিদের দেখতে পাচ্ছেন, তাদেরকে দেখবেন বেশিরভাগই ইন্ডিয়ান তারা। এবং আপনার ব্যাঙ্গালোরে আমি গেছিলাম, ব্যাঙ্গালোরে একটা আশ্রমে আমরা ছিলাম, তো সেখানে ব্যাঙ্গালোরে রামকৃষ্ণ বিবেকানন্দ ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি ওখানে আছে, তো ওইখানে ফরেনাররা যারা আপনার, এবং চায়না থেকে এবং রাশিয়া, আপনি বলুন আমেরিকা বা থাইল্যান্ড, সব জায়গা থেকে তারা এসে যোগা এখানে ট্রেনিং নিচ্ছে।
রীতিমতো যোগা যে আমাদের, এবং সেই সিস্টেম একবারে ভোরবেলায় উঠে তাদের যে শর্টকর্ম অ্যান্ড যেগুলি করা সেগুলো সব কিছু করছে, এবং তারা সেইভাবে নিজেদেরকে ট্রেন্ড করছে, এবং কিছু আরব কান্ট্রি থেকেও তারা এসে করছে। তো যোগাটাকে এখন যেহেতু আপনার যদি আপনি যেটা বললেন যে কেরিয়ার হিসাবে, কেরিয়ারে এখন যোগা এখন যে প্রত্যেকটা আপনার স্কুল বা কলেজে যোগা ফ্যাকাল্টি এখন খুবই প্রয়োজন, এবং যোগার এখন এতটাই ডিমান্ড, সেটা প্রত্যেক জায়গায় ভালো, এবং তারা যে পে স্কেল পাচ্ছে সেটাও ভালো, এবং যারা বিদেশে যাচ্ছে সেক্ষেত্রেও ভালো পে স্কেল। আমাকেও এসেছিল এক ইয়ে থেকে। আচ্ছা, আমি বলছি যে এই যে খেলাধুলার ক্ষেত্রে বিশেষ করে যখন আন্তর্জাতিক খেলাধুলা হয় বা জাতীয় স্তরে খেলাধুলা হয়, এই যে খেলোয়াড়দের সঙ্গে যারা, এখন তো খেলার কনসেপ্ট অনেক বদল হয়েছে, যেমন স্পোর্টস মেডিসিন তৈরি হয়েছে এখন, বা স্পোর্টসের যারা প্রশিক্ষক তাদেরকেও এখন অনেক ফিটনেসের মধ্যে দিয়ে যেতে হয়, এবং তারা এখন মানে এটা যোগার ক্ষেত্রে কতটা আজকে গুরুত্ব পাচ্ছে খেলাধুলাটা যোগার ক্ষেত্রে এখন অনেকটাই গুরুত্বপূর্ণ হয়েছে, এই কারণে যে আপনার যে কোনো মেডিসিন, আমরা যে অনেকে মেডিসিন খেতে খেতে তাদের মনে হচ্ছে যে সারা বছর ওষুধই খাচ্ছি, কিন্তু আমাদের যদি আগে আপনি সেই প্রাচীনকালের কথা বলুন, যদি প্রাচীনকালের যদি যান, আমাদের ভারতবর্ষে এই মেডিসিন মানে এই যে ব্যাপারটা এটা কিন্তু ছিল না, সব যোগের দ্বারা, মানে মেডিসিনের বিকল্প হতে পারে যোগা, মানে এটা কতটা পরীক্ষিত? এটা পুরো এখন যেভাবে হচ্ছে, হ্যাঁ এবার কি হচ্ছে, কিছু কিছু সার্জারি এগুলি ক্ষেত্রে তো আপনি আর যোগার দ্বারা তো সম্ভব নয়, সেক্ষেত্রে আপনাকে আগে প্রিভেনশন, আগে আপনাকে ব্যাপারগুলি জানতে হবে। যদি আপনি আগের থেকে জানতে পারেন, সেইভাবে সেই যোগাগুলি যদি করেন, তাহলে সেই জায়গাগুলি আপনি সুস্থ থাকতে পারবেন। আপনার দৈনন্দিন খাওয়া দাওয়া কীভাবে করবেন না করবেন সেটাও আপনার শরীরের উপর এফেক্ট করছে। আমরা প্রাচীন যে কালে যারা মুনি ঋষি যারা আছেন, তারা কোনোদিন তো ওষুধ খান, ভেষজ আমাদের যে ন্যাচারাল যে সেই জিনিসকেই তারা হয়েছে। আজকে আমাদের যে মেডিসিন, যে নানা রকম মেডিসিন আমরা খাচ্ছি, সেগুলি হট করে কারো জ্বর হলো, আপনি প্যারাসিটামল খেয়ে নিলেন, আপনি জ্বর হলো, আপনার বাড়িতে আছে তুলসী পাতা, আছে শিউলি পাতা আছে, তুলসী পাতা আছে, আপনি ওটা থেতো করে খাবেন না, ওষুধ খেয়ে নেবেন। ওষুধ খেলে আপনার কী হচ্ছে, কিডনি বা লিভারের ক্ষতি হবে। তো আপনি যখন আপনি দেখবেন এই জিনিসগুলি খাবেন, এবং আপনি নিয়মিত যদি প্রাণায়াম করেন, তাহলে দেখবেন যে অনুলোম বিলোম করেন, ভস্ত্রিকা করেন, তারপরে আপনি ভামড়ি করেন, তাহলে আপনার শরীর মোটামুটি ঠিক থাকবে। আর যদি না করেন তাহলে প্রবলেম তো হবে, এবং সেক্ষেত্রে যদি সার্জারির ক্ষেত্রে আসে, সেক্ষেত্রে তো আর কিছু করার থাকে না, তখন সার্জারি আপনাকে করতেই হবে। অর্থাৎ আমি একটা জিনিস আজকে যে জিনিসটা তরুণবাবু বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে যে যোগার যে প্রয়োগ, শারীরিক সুস্থতার জন্য যোগা যেভাবে প্রয়োজন, এবং একই সঙ্গে যারা খেলাধুলা করবে তাদের জন্য যোগার যেভাবে প্রয়োজন, বা একেবারে প্রাথমিক স্তর থেকে বাচ্চাদেরকে অর্থাৎ শিক্ষার্থীদের বড় করতে গেলে স্কুল কলেজে যেভাবে যোগার প্রয়োগ হওয়া উচিত, এই বিভিন্ন যে বিষয় সেটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করলেন তরুণবাবু, এবং তিনি এটাও বললেন যে যোগা এখন একটা একেবারে অঙ্গাঙ্গিভাবে প্রত্যেকটা স্পোর্টসের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, বিশেষ করে খেলাধুলার সঙ্গে যুক্ত হচ্ছে, এবং আগামী দিনে মানে এখন আন্তর্জাতিক ক্ষেত্রে যেহেতু রাষ্ট্রপুঞ্জ দ্বারা যোগা একটা স্বীকৃত একটা শাখা, সেই ক্ষেত্রে এবং ভারতবর্ষ হচ্ছে সেটার নেতৃত্বে রয়েছে যোগার, ফলে ভারতবর্ষের একটা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে দেখা যাচ্ছে যে যদিও ভারতবর্ষের রোগের সংখ্যা প্রচুর বাড়ছে, সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রোগের
প্রকোপ অনেক বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে সুগার, বিশেষ করে কিডনির বিভিন্ন ধরনের সমস্যা ইত্যাদি, এবং অবশ্যই যে মানসিক যে বিভিন্ন ধরনের সমস্যা যেটা দেখা যাচ্ছে, তার ক্ষেত্রে যোগার একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে যদি সেখানে সুষ্ঠুভাবে যোগাকে প্রয়োগ করা যায়। আপনাকে তরুণবাবু অনেক ধন্যবাদ। আজকে আমাদের অনুষ্ঠান শেষ হলো। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে এলেন, এবং আগামীকাল অন্যান্য বিষয় নিয়ে আবার এই এক্সপ্রেস অনলাইন চলবে। আজকের মতো এক্সপ্রেস অনলাইন থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।